নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকে খুব ভালো থাকুন। আজকে বলবো 5টি গাছ। এই গাছ নিয়ে কথা বলবো। বাস্তুশাস্ত্র যারা বিশ্বাস করেন তারা আমার কথাগুলো আজকে শুনবেন, যারা করেন না তারাও শুনবেন। আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু গাছ আছে যে গাছগুলো অত্যন্ত শুভ। আপনার বাড়ির আশেপাশে যদি লাগানো হয়, ভগবান আপনাদের প্রতি প্রসন্ন হবেন, ঈশ্বর আপনাদের প্রতি প্রসন্ন হবেন। এই কথাগুলো কি বলছে? আমাদের পুরাণ শাস্ত্র, আমাদের সংহিতাগুলোতে এই কথা বলা হয়েছে যে ঈশ্বর প্রসন্ন হন, ভগবান বিষ্ণু প্রসন্ন হন, এরকম কথা আছে। সেই বিশেষ 5টা গাছের কথা আমি বলবো। আর কিছু কিছু গাছ আছে যেগুলো বাড়িতে কখনো লাগাতে নেই। কিছু কিছু গাছ আছে যেগুলোতে আগুন জ্বালাতে নেই, জ্বালানি হিসেবে ব্যবহার করতে নেই। কিছু কিছু গাছ আছে যেগুলোকে কখনো সেগুলোতে কি সেগুলোর উপরে মলমূত্র ত্যাগ করা, সেই সব গাছের গোড়ায় কখনো করতে নেই। তা বাস্তুশাস্ত্র তো সেগুলোই। বাস্তুশাস্ত্র কোনো কাল্পনিক ব্যাপার নয়। আমাদের ভালো থাকার জন্য শাস্ত্রকারেরা এই সমস্ত নিয়মগুলো বানিয়েছিলেন। তো যারা দেখেন স্বস্তি বার্তা, আজকে সকলের জন্য এই অনুষ্ঠান। আমার মনে হয় যারা জানতে চাইছেন এই বিষয়টা, জানতে হলে শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক দেবেন, আগে বলবো, উৎসাহ দেবে আপনাদের এই বলাগুলো। এখন এই গাছ নিয়ে কথা বলতে গেলে রবীন্দ্রনাথের সেই তুমি বৃক্ষ আদি প্রাণ, বৃক্ষ কবিতা, বৃক্ষ বন্দনা, এই যে বিখ্যাত একটা ব্যাপার আজকের যুগে আপনারা প্রত্যেকে আমরা বুঝে গেছি। আমাদের ছোটবেলায় শেখানো হতো একটি গাছ একটি প্রাণ। বড় হয়ে শিখলাম একটি গাছ অনেক প্রাণ, একটা গাছ অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি প্রত্যেককে আজকে বলবো যে এই অনেক প্রাণ গাছ বাঁচায়। কিন্তু প্রাচীন কাল থেকে পুরাণ বলুন, শাস্ত্র বলুন, সব জায়গায় গাছকে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় অনেক গল্পের মধ্য দিয়ে দেখানো হয়েছে যে বৃক্ষের মধ্য দিয়ে দেবতার উদ্ভব হয়েছে। আমরা দেখতে পাই কিরকম, শ্রীকৃষ্ণ যখন ছোট বালক শ্রীকৃষ্ণ, সেই সময় তার সেই দামোদর লীলা, সেখানে লক্ষ্য করলে দেখি যে কৃষ্ণ সে একটা উদুলি, সেটাকে টানাটানি করছেন এবং দুটো গাছের মাঝখানে গিয়ে আটকে গেল, গাছ দুটো ভেঙে পড়লো, আর সেখান থেকে দুজন কুমার তারা স্বর্গে ফিরে গেলেন। অর্থাৎ গাছের মধ্যে প্রাণ আছে, গাছের মধ্যে জীবন আছে। এই কথা কিন্তু আবিষ্কার হওয়ার বহু আগেই আমাদের পুরাণ শাস্ত্রে কিন্তু এর উদাহরণ দিয়ে দেওয়া আছে। এখন কথা হচ্ছে সেটা নয়, গাছের গুরুত্ব, ঔষধি। গাছে হ্যানিম্যান সাহেব যখন ইন্ডিয়া এসেছিলেন, তিনি ভারতবর্ষে কোনো একটি জায়গায় তার প্রচন্ড বাথরুম পেয়েছিল, প্রস্রাব পেয়েছিল। তাকে বলা হলো যাও বাইরে গিয়ে করে এসো। তিনি কোনো জায়গায় করতে পারলেন না, কারণ তিনি যেখানেই তাকাচ্ছেন সেখানে ঔষধি বৃক্ষ, সেই গাছের গুণাগুণ তার মনের মধ্যে ভেসে উঠছে। তো ঠিক তেমন মনে রাখবেন যে আমাদের ভারতবর্ষ, এখানে গাছপালা একটা সময় বেশি ছিল, এখন গাছপালা কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই গাছ শুভ প্রত্যেকের জন্য। বাড়িতে আগেকার সময় আমি বাড়িগুলো যে দেখেছি না, প্রচুর এক একজনের বাড়িতে বাগান থাকতো। এখন ফলের বাগান, আমি আগেও দেখতাম অনেক উপহার পেয়েছি, এনাও আমাদের গাছের আম, এনাও আমাদের গাছের একাদি কলা, গাছের মোচা, গাছের থোর, এরকম লোকে উপহার দিত। আর এখন যুগ পাল্টে গেছে, প্রত্যেকের বাড়িগুলো ছোট ছোট, আর বাড়িতে কেউ বন জঙ্গল রাখতে চায় না, বাগান রাখতে চায় না। বাগান জমি, যারা জমি রেকর্ড করেন, জমির একটা ধারা আছে, পুকুর, বাগান জমি, বাস্তু ভিটে, তাছাড়াও বাগান জমি বলে একটা ভাগ আছে। এখন সেই বাগান, সেই নেশাটা আর নেই, মানুষের সেই জায়গাও নেই, কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা তো, আর সেখানে ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট চতুর্দিকে চলছে। আর শুধু নিজে ভালো থাকবো, চাষের জমি নেই। সেখানে কিছু কিছু গাছ লাগাবার নেশা আছে। আবার গাছ সবাই লাগালে হয় না, গাছ লাগাবার হাত চাই, হাত। এক একজনের হাতে দেখবেন না, গাছ পুঁতে দিলেই গাছ চচ্চর করে বাড়ছে। আবার কেউ কেউ আছেন যতই গাছ পোতেন গাছ কিন্তু বাড়বে না, এমন আছে। আমি প্রত্যেকে বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কিছু কিছু গাছ, সেগুলো কিন্তু আপনার বাস্তু অনুযায়ী আপনার একটা সুন্দর ভাগ্য বয়ে নিয়ে আসবে। প্রথম গাছ যেটা বলি, পিপল গাছ বা পিপল গাছ, পিপুল গাছ আরো আমরা বাংলায় ভেঙে বলি সেটাকে। এই গাছটাকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছের মধ্যে স্বয়ং শ্রীহরি অবস্থান করছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই কথাগুলো মনে করা হয়। এবং এই গাছের মধ্যে দেবতার কনসেপ্ট, এ কিন্তু বহু পুরনো,
এই কিন্তু বহু পুরনো আমাদের ভারতবর্ষে। আমরা বৃক্ষ পুজো করি। আর্যদের গোষ্ঠীবদ্ধ হওয়ার আগে থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু এই পুজো হয়ে আসছে। আমরা গাছের কন্দ, গাছের মূল দিয়ে পুজো হচ্ছে, গাছের মধ্যেই দেবতার কল্পনা করা হচ্ছে। এ কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির বহু প্রাচীন ধারা। তাই প্রথম গাছ হচ্ছে পিপল গাছ বা পিপুল গাছ। এই গাছটাকে শুভ মনে করা হয়। এবার আসছি, আপনারা সবাই কম বেশি আমলকি খেয়েছেন। আপনারা কি জানেন, মনে করা হয় যে যে বাড়িতে আমলকি গাছ থাকে সে বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বাস করেন। এরকম মনে করে। আমলকি কিন্তু একটা ঔষধি, এটা শুধু একটা ফল নয়। আমলকি একটা ভেষজ, আমলকি একটা ঔষধি। আমাদের আয়ুর্বেদে এই আমলকির 34 রকম গুণাগুণের বর্ণনা রয়েছে। এবং আমরা সকলে জানি কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যার ক্ষেত্রে আমলকির, এবং শরীরকে ডিটক্সিফাই করতে আমলকির বিশাল গুণ রয়েছে, ভিটামিন সি রয়েছে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমি আয়ুর্বেদের কথাগুলো জানি, আয়ুর্বেদে সেখানে বর্ণনা করা হচ্ছে। এবং মনে করা হয় আমলকি বৃক্ষকে একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে। এবার কথা বলি, সন্ন্যাসীরা সেই যুগে যারা তপস্যা করতেন, ধ্যান সাধনা করতেন, তারা কিন্তু প্রত্যেকে আমলকি বিশেষভাবে ব্যবহার করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে দুপুরবেলা খাওয়ার পর হাত বাড়িয়ে দিয়ে আমলকি চাইতেন। এর পিছনে অনেক গল্প আছে। তিনি সে আমলকি একদিন একটা সংগ্রহ করে রেখেছিলেন, সন্ন্যাসী সঞ্চয় থাকবে না, তাই তিনি তাকে পরিত্যাগ করেছিলেন। গল্প আছে। তা মনে করা হয় যে আমলকি বৃক্ষ যেখানে থাকবে সেটা একটা পবিত্র জায়গা। বাড়িতে আমলকি বৃক্ষ রাখা ভালো, গাছ রাখা ভালো। এবার তৃতীয়, অশোক। আমাদের এই অশোক, অশোক মানে শোকরহিতা, সেই শোকরহিতা অশোক মনে রাখবেন। এই অশোক কিন্তু শোক দূর করে মনে করা হয়। সীতাকে, এই অশোকের উপর মা সীতার একটা রামায়ণের একটা গল্প বলি। রাবণ সীতাকে হরণ করেছিলেন। হরণ করে কোথায় নিয়ে গেছিলেন জানেন? লঙ্কাতে। সেখানে অশোক কাননে, এই অশোক বটিতে সীতাকে রেখেছিলেন। সেখানে এই অশোক গাছগুলোর প্রতি মা জানকী সীতার একটা অদ্ভুত দয়া হয়েছিল। আশীর্বাদ করেছিলেন যে যেখানেই এই অশোক গাছ থাকবে সেখানেই মা সীতা আশীর্বাদ করবেন তাদের উপরে, অশোক শোক হরণ করবে। এমনকি আমাদের যে নবপত্রিকা দুর্গাপুজোর সময় মা চণ্ডীর যে তীক্ষ্ণ ব্যাপারগুলো আছে, নবপত্রিকার মধ্যে অশোক লাগে। শোকরহিতা দেবী শোক হরণকারিণী সেখানে অবস্থান করেন। এই অশোক গাছকে মনে করা হয় বাড়ির জন্য খুব 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 শুভ, এবং আপনার বাড়িকে একটা অদ্ভুত শক্তি, পজিটিভ শক্তি প্রদান করবে, এটা মনে করা হয়। এরপর হচ্ছে যজ্ঞ। কলিযুগে যজ্ঞ কিন্তু খুব শ্রমসাধ্য। দাপর যুগে দান ও যজ্ঞ এটা ছিল ধর্ম, তাই না? কিন্তু আজকে কলিযুগে সেই নিষ্ঠা নেই। একটা যজ্ঞ করতে গেলে আমরা এখন দেখি পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন, হোম করছেন। হোম আর যজ্ঞ শব্দটার মধ্যে কিন্তু একটা, যজ্ঞ মানে একটা বিশাল ব্যাপার। যজ্ঞে শুধু পুরোহিত, ঋত্বিক, অদূর্য, যাজক এইসব পদগুলো থাকবে। কারো কাজ হচ্ছে হবিটাকে প্রস্তুত করে দেওয়া, কারো কাজ হচ্ছে অগ্নিতে হবিটা সমর্পণ করা। কেউ যজ্ঞের পুরোহিত, তার নাম হচ্ছে ঋত্বিক। আর্য যুগে যে সিস্টেমগুলো ছিল, তার একটা যজ্ঞ মানে বিশাল কর্মকাণ্ড। লোকজন, ঋষি মুনি, ঋষি সকলকে নিয়ে একটা বিরাট মাপের কর্মকাণ্ড। সেই যজ্ঞ কিন্তু আজকের এই যুগে সম্ভব নয়। মনে করা হয় পাকুর গাছ লাগালে, এই পাকুর গাছে যে ফল ফলে সেটা নাকি যজ্ঞের ফল তুল্য। বাড়িতে পাকুর গাছ লাগানো ভালো। আচ্ছা, এবার পরের গাছটা বলবো। সবচেয়ে পবিত্র গাছ যেটা মনে করেন, নিম গাছ। প্রত্যেক বাড়িতে নিম গাছের বাতাসটাও নাকি পবিত্র এমন মনে করা হয়। তাই নিম গাছ থাকা খুব ভালো। আমি বলবো যে ধর্মশাস্ত্র আছে যে এই নিম গাছ খুব ভালো। এই নিম গাছকে মনে করা হয় অত্যন্ত পবিত্র। দেব বিগ্রহ, ভারতবর্ষে যত পুরনো পুরনো কাঠের বিগ্রহ আছে সবই কিন্তু নিম কাঠের, এই নিম বিগ্রহ। তাই এই দারু বিগ্রহকে অত্যন্ত মনে করা হয়, নিম বিগ্রহ অত্যন্ত ভালো।
এবং বাড়িতে নিম গাছ থাকা শুভ। নিম গাছ কাটতে নেই সহজে, এফেক্ট পড়ে যায়। নিম গাছ কাটার বিশেষ কিছু পুজো প্রার্থনা আছে, তারপর নিম গাছ কাটা যায়, নচেত নিম গাছ কখনো কাটতে নেই। তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে তবেই নিম গাছ কাটবেন। আর বৃক্ষ নিধন নয়, বৃক্ষ রোপণ করতে হবে। বর্ষাকাল চলছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য এখন বাড়িতে কোন গাছ রাখতে নেই, আজকে যে বিষয়ে আমাকে কথা বলতে বলেছিলেন আমি দু চার কথা বলি। প্রথমে হচ্ছে কাঁটাযুক্ত গাছ বাড়িতে সবসময় বর্জন করা হয়েছে। বাস্তুশাস্ত্র এই কথা বলছে, এর কারণ আছে। এর কারণ হচ্ছে বাস্তুশাস্ত্র বলবে না কেন, বাড়িতে কাঁটাযুক্ত গাছ রাখলে কত সমস্যা হতে পারে ভাবুন। ওই জন্য বাড়িতে কাঁটাযুক্ত কোনো গাছ রাখতে নেই। আবার দেখা যায় যে যে বাড়িতে উগ্র গন্ধযুক্ত ফুলের গাছ রাখতে নেই, এতে সাপের সমস্যা হয়। জানলার পাশে ঝোপ জাতীয় গুল্ম জাতীয় গাছ রাখতে নেই। এগুলো প্রতিটাই কিন্তু একদম প্র্যাকটিক্যাল। যেমন বাড়ির প্রবেশদ্বার থেকে তুলসী মঞ্চ হবে ডান দিকে। আমি বাস্তুশাস্ত্রে একটা বই পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাড়িতে তুলসী মঞ্চ হবে প্রবেশদ্বার থেকে ঢুকেই ডান দিকে। আবার একটা জায়গায় পড়লাম সেদিন, আমার খুব ভালো লাগে এগুলো পড়তে, এই গাছরা নিয়ে একটা ব্যাপার। বাড়িতে কলা গাছ থাকা শুভ না অশুভ, সেখানে পড়লাম বাড়িতে কলা গাছ থাকা নাকি খুব শুভ। কারণ এই কলা গাছের ব্যাপারটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে বিশেষ করে এই কলা গাছকে অত্যন্ত মানা হয়। এরকম ব্যাপার আছে। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই গাছপালা ব্যাপারগুলো দেখুন, পুরোটাই যেমন পার্থেনিয়াম। বর্তমানে ফেসবুক ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে পার্থেনিয়াম গাছ নাকি ধ্বংস ডেকে নিয়ে আসে, বিপর্যয় নিয়ে ডেকে নিয়ে আসে। আমি বলবো যে কোনো আগাছা সেগুলোকে আমাদের জীবনের জন্য ভালো নয়। যারা বাগান করেন, বাগানের পরিচর্যা করতে হয়। আম গাছে একটা বিশেষ ধরনের পোকা হয় যেটার জন্য আমের গায়ে ছোপ পড়ে যায়, আম চুপসে যায়। তা সেই রকম যেমন মাজরা পোকায় ধান খেয়ে নেয়, ছিটে ধান হয়, ঠিক সেই রকম আমরা মনে হয় এগুলো যারা শুনছেন, যারা প্রত্যেকের জীবনে যদি 1% কাজে লাগে, আমার মনে হয় যে তাহলে স্বস্তি বার্তার এই প্রচেষ্টা সার্থক। আর নিম গাছের গুরুত্ব তো আছেই। পুরীতে জগন্নাথ, যে নিম গাছ আগুনে জ্বালাতে নেই কেন জানেন? পুরীতে জগন্নাথ মহাপ্রভু তার নবকলেবর হয় এই নিম কাঠ দিয়ে। বিশেষ পদ্ধতিতে সেই নিম কাঠ সংগ্রহ করা হয়। আর সেই নিম কাঠে যেহেতু জগন্নাথ মহাপ্রভু তার বিশ্বের নাথ জগন্নাথের অবয়ব তৈরি করা হয়, তাই জন্য কখনো নিম কাঠ আগুনে জ্বালাতে নেই। কখনো কাউকে দেখেননি নিম কাঠ পুড়িয়েছে? বেল গাছ যেমন বিল্ল বৃক্ষ, ব্রহ্ম বৃক্ষ বলা হয়। এই বেল গাছের তলায় মা দুর্গার বোধন হয়। কিন্তু বেল গাছ লাগানোর জন্য বলা হয় যে বাড়ির যে কোনো একটা কর্নারে বাড়িতে বেল গাছ লাগাতে হয়। বাড়ির সম্মুখ ভাগে বেল গাছ থাকবে না, বাস্তুশাস্ত্রে এরকম নিয়ম আছে। আমি বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা, প্রত্যেকে আমরা নিয়মগুলো, আজকে ফ্ল্যাট বাড়িতে থাকতে গিয়ে না বাস্তু সবাই ভুলে গেছে। আগেকার দিনে এই বাস্তুশাস্ত্র মেনে সকলে চলতো, যার ফলে আমাদের জীবনের বাড়ির পরিবেশগুলো খুব সুন্দর ছিল। আমরা মনে হয় যে যারা মানবেন তাদের জীবনে মনে হয় না খুব ভুল কিছু হবে। চেষ্টা করলে প্রত্যেকে মানতে পারেন। প্রত্যেকের জীবন ভালো হোক এটা প্রার্থনা করি। আমার কথাগুলো ভালো লাগলে লাইক দেবেন, সকলের কাছে ছড়িয়ে দেবেন। এর জন্য যা যা করতে হয় করবেন। আর প্রত্যেকে স্বস্তি বার্তা যারা দেখছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জীবন অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক। যারা প্রতিদিন স্বস্তি বার্তা দেখছেন বা দেখেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখুন জীবন একটা, আর এই কথাগুলো অনেকের কাছে অন্ধবিশ্বাস মনে হতে পারে, অনেকের কাছে কুসংস্কার মনে হতে পারে। আমি তাদের সকলের জন্য বলছি, দেখুন আমাদের শাস্ত্র, আমাদের সংস্কার, এগুলোকে কিন্তু আমাদের একটু মেনে চলা উচিত। কারণ সময় যেভাবে এগোচ্ছে এগুলো একটা সময় কাগজে শুধু লেখা থাকবে। আমরা ক্ষয়িষ্ণু হচ্ছি, তাই ক্ষয় নয় জয় চাই। প্রত্যেকে বলবো আসুন জয়ের পথে আমরা এগোই। প্রত্যেকে শুভ সুন্দর জীবন একটা প্রার্থনা করি, প্রত্যেকের জীবন ভালো হোক, আনন্দে কাটুক। আপনারা সবাই খুব খুব সুন্দর একটা জীবন পান এই প্রার্থনা করছি। প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে আনন্দে থাকুন, আনন্দে বাঁচুন। আর যারা আজকে এই লাইভ অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের আলাদা করে নাম বলা যাচ্ছে না, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বস্তিতে থাকবেন। স্বস্তি বার্তার পক্ষ থেকে এইটুকুই কামনা। আর এই সংস্কারগুলো প্রত্যেকে আমরা মানবো, জানবো, মানবো। কারণ আমাদের সভ্যতা এতটাই উন্নত, মনে রাখবেন এই নিয়মগুলো যারা বানিয়েছিলেন তারা কিন্তু সব আমাদের কথা ভেবে বানিয়েছিলেন।
আমরা আসুন আজকে এগুলো সংশোধন করি। ভালো থাকবেন। পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।